আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতি পার্টের সরল রেখা অংশ। আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু ম্যাথে প্রফেশনাল না, হয়তো প্রথম ক্লাস নিচ্ছি, অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, আর হয়তো ভাইয়া যেভাবে ক্লাস নিচ্ছে খুব সহজভাবে আমি তো সেভাবে নিতে পারবো না। তারপর একটু কষ্ট করে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবে, যাতে তোমরা অন্তত প্র্যাকটিসটা করতে পারো, এক্সামগুলোতে অংশগ্রহণ করতে পারো। আচ্ছা, সরল রেখার জন্য আমরা ফার্স্টে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের অক্ষ ব্যবস্থা। আমরা কিন্তু নর্মালি এই অক্ষগুলো নিয়ে কাজ করে আসছি ছক কাগজে যখন আমরা বসাইতাম। এটাকে বলি আমরা এক্স অক্ষ, এটাকে বলি ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0, এইটুকু আমরা জানি। এখন কথা হচ্ছে এই যে আমাদের এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দু, আমি যদি এইখানে একটা বিন্দু নেই অথবা এখানে একটা বিন্দু নেই, সাপোজ আমি এই বিন্দুটা নিলাম, এর এক্সের ভ্যালু কত হতে পারে? 1 2 3 4, যে কোনো একটা ভ্যালু হবে, কোনো একটা ভ্যালু অবশ্যই আছে। কিন্তু যদি বলি এর ওয়াই এর ভ্যালু কত, এটা কি ওয়াই অক্ষ বরাবর উপরে বা নিচে কোনো দিকে আপ ডাউন করছে? কোনো দিকে আপ ডাউন করে নেই, সেই জন্য সে ওয়াই অক্ষ বরাবর যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্কটা হবে 0। অর্থাৎ এই যে আমাদের এক্স অক্ষের ক্ষেত্রে সব জায়গায় ওয়াইয়ের মানটা আমরা পাবো কত? 0। তাহলে এখানে আমরা প্রথমে যে সূত্রটা পাবো সেটা বলতে পারবো এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0। একইভাবে যদি আমি এইখানে কোনো একটা বিন্দু নেই, তাহলে সেই বিন্দুর জন্য ওয়াইয়ের অবশ্যই একটা মান আছে, কিন্তু ডানে বামে কোনো দিকে তার কোনো মান নাই, অর্থাৎ তার এক্স অক্ষ বরাবর মান কত? 0। তাহলে এখান থেকে আমরা আরও একটা সূত্র লিখে ফেলতে পারি, যে ওয়াই অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু 0। অর্থাৎ যদি এক্স অক্ষ হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 0, যদি ওয়াই অক্ষ হয় তাহলে এক্স ইকুয়াল টু 0। এখন যদি আমি এই বরাবর একটা স্ট্রেট লাইন টানি, এই স্ট্রেট লাইনটা আসলে কি হচ্ছে দেখি তো। এইখান থেকে তার দূরত্ব যতটুকু, এখান থেকে তার দূরত্ব সেম, এইখান থেকে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তার দূরত্বগুলো সেম। আমি ধরে নিলাম যে এটা একটা কনস্ট্যান্ট দূরত্ব, এই দূরত্বটাকে ধরে নিলাম আমি এ। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর একটা মান পাচ্ছি আমি, আর সেই মানটা হচ্ছে কত? এ। আর এই যে রেখাটা আঁকলাম এটা হলো অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমরা একটা সূত্র পাচ্ছি, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা সমীকরণ। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হচ্ছে আমাদের? এক্স ইকুয়াল এ। একইভাবে আমি যদি এই বরাবর একটা স্ট্রেট লাইন টানি, তাহলে এইখান থেকে তার দূরত্ব, এইখান থেকে দূরত্ব, প্রত্যেকটা দূরত্বটাকে সেম। যেহেতু একটা কনস্ট্যান্ট দূরত্ব, আমরা দূরত্বটাকে ধরে নিলাম কি? বি। তাহলে এখানে আমরা ওয়াইয়ের একটা মান পেয়ে গেলাম, এবং সেই সাপেক্ষে আমরা একটা সূত্র লিখতে পারি যে এক্স অক্ষের সমান্তরাল, এই রেখাটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ আসবে আমাদের ওয়াই ইকুয়াল বি। এই চারটা খুবই বেসিক ফর্মুলা, এবং প্রথম দিকে আমরা এই জিনিসগুলো দিয়ে শুরু করছি। জিনিসটা আরেকবার বলে রাখতেছি, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে লেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, এটা হবে আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ। এটা আমাদের এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এর মানটা কত আসবে? ওয়াই ইকুয়াল বি। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফর্মুলা, সবচেয়ে বেশি যে সূত্রটা ব্যবহৃত হবে সেই সূত্রটাতে। এটাকে বলা হয় সরলরেখার আদর্শ সমীকরণ। সরল রেখার আদর্শ সমীকরণ। সরলরেখার আদর্শ সমীকরণ কি বলতেছে? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। যদি এই ফর্মেটে আমি কোনো একটা রেখাকে প্রকাশ করতে পারি তখন তাকে বলা হয় একটা আদর্শ সরলরেখার সমীকরণ। এখানে আমরা আগে বলে রাখি, আমাদের সরলরেখার সমীকরণে কখনোই কিন্তু এক্স বা ওয়াই এর মাত্রা বা ঘাত একের অধিক হতে পারবে না বা হবে না। অর্থাৎ এক্সের মান কখনোই 1 এর বেশি হবে না। 0 হতে পারে কিন্তু 1 এর বেশি হবে না। যদি এটা স্কোয়ার হয়ে যায় বা কিউব হয়ে যায় বা 4 হয়ে যায়, তাহলে এটা কিন্তু সরলরেখা থাকবে না। সিমিলারভাবে ওয়াইয়ের জন্য থাকতে পারবে না। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, এক্স বা ওয়াই এর সূচক ম্যাক্সিমাম হতে পারবে 1, এবং এক্স ওয়াই এর কোনো টার্ম সরলরেখার মধ্যে বিদ্যমান থাকতে পারবে না। এর পাওয়ার 1 এর চেয়ে বেশি হতে পারবে না, এর পাওয়ার 1 এর চেয়ে বেশি হতে পারবে না, এবং এক্স ওয়াই সমন্বিত অনুরূপ থাকতে পারবে না। অর্থাৎ 2xy
বা 4xy এই লাইক দ্যাট এরকম কোনো জিনিস এর মধ্যে কিন্তু থাকতে পারবে না। এটা হলো আমাদের সরলরেখার সাধারণ সমীকরণ। তাহলে একটা সরলরেখা যদি আমি এর মধ্যে প্রকাশ করতে চাই, সাপোজ এরকম আমরা একটা লেখা পেতে পারি 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। এটা হলো আমাদের সেই সাধারণ সরলরেখাটা। তাহলে যে সরলরেখাটা আমরা পাইলাম এটা হলো সরলরেখার আদর্শ সমীকরণ। তাহলে এখন আমরা চলে যাচ্ছি এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে যেটা x অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে। এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, যেটা x অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে এবং y অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করবে। যে x অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে, ধরে নিলাম থিটা, এবং y অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করছে, সেই মানটা হলো c। যদি এরকম কোনো অংশ ছেদ করে থাকে তাহলে তার যে সমীকরণ, এটাকে আমরা নাম দেব কি, x অক্ষের সাথে ধনাত্মক কোণ। x অক্ষের সাথে থিটা কোণ ও y অক্ষ হতে c পরিমাণ অংশ খণ্ডনকারী রেখার সমীকরণ, ছেদ আর কি, অংশ ছেদকারী রেখা। রেখার সমীকরণ হবে y ইকুয়াল mx প্লাস c। এই সি গুলো আমাদের অবশ্যই কনস্ট্যান্ট নির্দেশ করতেছে। এই সিটাও কনস্ট্যান্ট, এর আগে যে আমরা আদর্শ সমীকরণ দেখা যাচ্ছে সেখানে যে সি, এটাও কনস্ট্যান্ট। আর এই এক্স ওয়াই এগুলো তো আমাদের অবশ্যই চলক। এই যে এম, এই এমটা হলো ঢাল। এই ঢাল নিয়ে আমরা কিছুক্ষণ পরে একটু বিস্তারিত আলোচনা করব। এই এমটা কেবল হচ্ছে ঢাল। ঢালটা আসলে কি, এক্স অক্ষের সাথে সে কি পরিমাণ অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে বা কতটুকু নত অবস্থায় আছে সেটাই হলো আমাদের ঢাল নির্দেশ করে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে এটা হলো আমাদের খণ্ডিত অংশের পরিমাণ। এখন যদি সে এখান থেকে কোনো অংশ খণ্ডিত নাই করে থাকে, অর্থাৎ সে যদি কখনো মূল বিন্দু দিয়ে যায় থাকে, তাহলে মূল বিন্দু দিয়ে যদি কখনো সে যায় থাকে, সাপোজ আমি সরলরেখাটি যে এরকম দিলাম, যদি এরকম একটা সরলরেখা দিই তাহলে সে মূল বিন্দু দিয়ে গেছে, সে কি y অক্ষ থেকে কোনো পরিমাণ অংশ ছেদ করছে? করে নাই। কিন্তু সে x অক্ষের সাথে কিন্তু ঠিকই কোণ উৎপন্ন করছে, এই যে কোণ, থিটা কোণ। তাহলে যদি এই সরলরেখাটা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে আমি কি বলবো, এটাকে আমি 1 নং দিলাম। আচ্ছা, 1 নং লাগবে না, আমরা সরাসরি লিখতে পারি যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, যেহেতু সে y অক্ষ থেকে কোনো পরিমাণ অংশ ছেদ করে নেয়, সেই ক্ষেত্রে আমাদের রেখাটা হবে y সমান mx। কারণ কি, এখানে c সমান 0। কারণ এখান থেকে সে y অক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ কোনো অংশ ছেদ করে নেয়, সেই জন্য খণ্ডিত অংশ মান আসবে 0। সেক্ষেত্রে আমরা মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ পাই যাবো y ইকুয়াল টু mx। তাহলে এই যে m, এই এমটা বলছিলাম কি আমরা ঢাল। এখানে ঢালটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই জিনিসগুলো একটু দেখি। ঢাল, তাহলে ঢাল কাকে বলে? ঢাল হচ্ছে x অক্ষের সাথে সে কি পরিমাণ কোণ উৎপন্ন করে আছে বা কি পরিমাণ নত অবস্থায় আছে, সেটাই হলো ঢাল। আমরা সাধারণত ব্যবহার করি কোনো ঢালু রাস্তা বা কোনো একটা ঢালু তল, এগুলোর সাপেক্ষে সেই ঢালু থেকে আসলে ঢাল থেকেই ঢালু। তাহলে আমরা সরলরেখার আদর্শ সমীকরণ দিয়ে শুরু করতে পারি। আদর্শ সমীকরণ ছিল ax প্লাস by প্লাস c। তাহলে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। রেখার ঢাল, অর্থাৎ একটা আদর্শ সরলরেখার যে ঢাল, সেই ঢালটা হবে m সমান, ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি মাইনাস a বাই b। অর্থাৎ x এর সাথে আমাদের যে সহগটা থাকবে তার ঋণাত্মক মান ডিভাইড বাই y এর সাথে যে সহগটা থাকবে তার মান। যদি আমরা এইভাবে একটা অনুপাত নিই তাহলে সেক্ষেত্রে আমরা একটা আদর্শ সমীকরণ থেকে বা আদর্শ সরলরেখা সমীকরণ থেকে তার ঢালটা বের করে ফেলতে পারবো। m সমান মাইনাস a বাই b, যেখানে a হচ্ছে x অক্ষের সহগ, x এর সহগ, এবং b হচ্ছে y এর সহগ। একইভাবে যদি আমাদের কখনো অ্যাঙ্গুলার ভাবে দেওয়া থাকে বা কোণ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে
এগেইন এম সমান টেন থিটা। এটা হলো অ্যাঙ্গুলার, এই যে এখানে যে অ্যাঙ্গেল দেওয়া ছিল থিটার মান বা এখানে ছিল থিটার মান, তাহলে এই এম সমান টেন থিটা। এখান থেকেও আমরা কিন্তু ঢালটা খুব সহজে বের করে ফেলতে পারি। আরও একটা কথা হইতে পারে যে আমাদের যদি বিন্দু দেওয়া থাকে, এক বা একাধিক বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে ঢাল এম সমান আমরা সরাসরি লিখতে পারি কোটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। অর্থাৎ আমাদের ভুজ এবং কোটি কি, আমরা এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে শিখে আসছিলাম, এই যে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তো সাপোজ আমি একটা অক্ষ নিলাম, এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তাহলে এইখানে যদি আমরা কোনো একটা বিন্দু নিয়ে কাজ করি, তাহলে এইখান থেকে তার যে দূরত্বটুকু, ওয়াই অক্ষ থেকে তার যে দূরত্ব সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, আর এক্স অক্ষ থেকে তার যে দূরত্ব সেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। আর বিন্দুটাকে আমরা প্রকাশ করি সাধারণত এক্স ওয়াই এর মাধ্যমে। এই যে আমাদের এক্স, এই এক্সটাকে বলা হয় ভুজ, এই যে ওয়াই, ওয়াইটাকে বলা হয় কোটি। এক্সকে বলা হয় ভুজ, ওয়াইকে বলা হয় কোটি। তাহলে আমাদের বিন্দু একটা দেওয়া আছে না একাধিক দেওয়া আছে, তার সাপেক্ষে আমরা এই এম এর মানটা বের করে ফেলতে পারবো। যদি একটা বিন্দু থাকে, যে এক বিন্দুর জন্য, তাহলে এক বিন্দুর জন্য এম সমান y1 বাই x1। যদি দুই বিন্দু থাকে, দুই বিন্দুর জন্য এম সমান y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। এখানে তোমরা যদি y2 মাইনাস y1 x2 মাইনাস x1 দাও তাতে কোনো সমস্যা নেই। জাস্ট আমরা কি বলছি, কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, এটা কোনো সমস্যা না। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা যদি এই যে এই অঙ্কগুলো আছে এইখানে মান বসে দিতে পারি, তাহলে এই এম এর মান যদি আমি এখানে বসাই, তাহলে আমরা একটা সমীকরণ পাই যেতে পারি। এই সমীকরণটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে পারি, তাহলে দেখা যাবে এরকম y1 বাই x1 ইন্টু x। তাহলে এইরকমভাবে কিন্তু আমরা খুব সহজে বিভিন্ন ফর্মুলা থেকে স্ট্রেট লাইন বের করে ফেলতে পারবো, সমীকরণ বের করে ফেলতে পারবো। এগুলো আমাদের খুব নেসেসারি এবং এগুলো আমাদের লাগবে। আর এই যে টেন থিটা যদি আমাদের একাধিক রেখা থাকে, এটা একটু এখানে বলে ফেলি। সাপোজ এই যে আমাদের একটা রেখা, এটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ না, যদি কোনো অক্ষরেখা ছাড়া যে কোনো দুটো সরল রেখা, সাপোজ এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, ধরে নিলাম এটা এক্স অক্ষ, সাপোজ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এটা একটা সরল রেখা, যে এক্স অক্ষের সাথে যে ঢাল উৎপন্ন করছে তার মান হলো m1। আর ধরে নিলাম এটা আরেকটা সরল রেখা, এই যে এক্স অক্ষের সাথে কোন ঢাল উৎপন্ন করছে এটা হলো y2। তাহলে এই যে আমাদের প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখা, এদের মধ্যে কোণের মানটা কত, এই যে থিটা, এদের মধ্যে কোণের মানটা এখন ধরে নিলাম কত, থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা বা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান এটা আমরা কীভাবে বের করতে পারি? এর জন্য আমাদের একটা সূত্র এলো, অর্থাৎ দুইটা রেখার মধ্যবর্তী কোণ, দুটো রেখার মধ্যবর্তী কোণ tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। এটা হলো যে কোনো দুইটা রেখার মধ্যে আমাদের ঢাল বের করার, ঢাল থেকে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। আশা করি এটা তোমরা ইজিলি বুঝে ফেলতে পারছো। এরপর আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে খণ্ডিত অংশের জন্য। সাপোজ ধরো আমাদের তো অক্ষরেখা আমরা জানি, একটা হলো এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তাহলে যদি এরকম কোনো সরলরেখা থাকে যেটা দুইটা অক্ষকে ছেদ করে ফেলছে, এই যে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ধরে নিলাম এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করছে তার অংশ হইল বা মান হইল এ, ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করছে তার মান হইল বি। তাহলে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের মান কত এ, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের মান কত বি। তাহলে অক্ষ থেকে খণ্ডনকারী সরলরেখার সমীকরণ 9 নম্বর দেব। তাহলে অক্ষদ্বয়কে খণ্ডনকারী সরলরেখার সমীকরণ। তাহলে আমাদের এক্স অক্ষকে খণ্ডন করছে কে এ, তারপর আমরা ওয়াই অক্ষকে খণ্ডন করছি কি অনুপাতে বি, এটা সমান হলো 1। এক্স অক্ষ
x অক্ষ থেকে খণ্ডিত অংশ, y অক্ষ থেকে খণ্ডিত অংশ সমান 1। এটা হলো অক্ষ থেকে খণ্ডনকারী সরলরেখার সমীকরণ x/a + y/b = 1। তারপরে আমরা দেখব যে এরকম একটা সরলরেখার সমীকরণ, এটা যে কোনো একটা সরলরেখা, তাহলে এটা x অক্ষের সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করুক না কেন সেটা আমরা যদি দেওয়া থাকে ভালো, না দেওয়া থাকলে সমস্যা নেই। এখন আমরা বার করবো কি, মূল বিন্দু থেকে আমাদের যে কোনো একটা সরলরেখার উপর অঙ্কিত লম্ব, মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p, আর মূল বিন্দুর সাথে এই যে পরিমাণ কোণ উৎপন্ন করছে এর মান হলো আলফা। এখন কিন্তু থিটা ধরে নিয়ে ধরছি আলফা। তাহলে এরকম যদি কোনো সরলরেখা দেওয়া থাকে তাহলে সেই সরলরেখার সমীকরণ আমরা কীভাবে বের করব? তাহলে এখানে আমরা কন্ডিশনটা বা শর্তটা কি লিখতেছিলাম, আমরা বলতেছিলাম যে মূল বিন্দু হতে লম্ব দৈর্ঘ্য p, মূল বিন্দু হতে লম্ব দৈর্ঘ্য p এবং x অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা, x অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা হলে তাকে আমরা লিখতে পারবো কি, x sin alpha x cos alpha প্লাস y sin alpha সমান আমাদের যে লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে p সেটা, অর্থাৎ x cos alpha প্লাস y sin alpha = p। মূল বিন্দু হতে লম্ব দৈর্ঘ্য, মূল বিন্দুতে লম্ব দৈর্ঘ্যটা p এবং x অক্ষের সাথে সে যে কোণ উৎপন্ন করছে সেটার মান যদি আলফা হয় তাহলে এরূপ সরলরেখার সমীকরণ x cos alpha প্লাস y sin alpha = p। তাহলে এখান থেকে আমরা এর মাধ্যমে এই সরলরেখার সমীকরণ খুব সহজে পেয়ে যাব। এখন আমরা বের করব এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যদি একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যায় তাহলে সেটা কি হবে, তাহলে কি লিখবো, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে যে এক বিন্দু দিয়ে যাবে সেই এক বিন্দুটা আমরা ধরে নিলাম x1 y1, এটা হলো আমাদের সে একটা বিন্দু। তাহলে আমাদের সরলরেখার সমীকরণ হবে কি, y - y1 সমান আমাদের যে ঢাল m ইন্টু x - x1। তাহলে আমরা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাই গেলাম। সেটা কি বলতেছে, y - y1 সমান m ইন্টু x - x1, যেখানে mটা হলো আমাদের ঢাল আর x1 y1 হলো আমাদের সেই বিন্দু। এখন যদি আমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলা থাকে, অর্থাৎ দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, কোন একটা সরলরেখা গমন করতেছে এরকম যদি দুইটা সরলরেখা দেওয়া থাকে, দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে ওইটাকে আমরা বলি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা বলতেছে x - x1 ডিভাইড বাই x1 - x2 সমান y - y1 ডিভাইড বাই y1 - y2। এটাকে বলা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেখানে x1 y1 একটা বিন্দু, x1 y1 একটা বিন্দু এবং x2 y2 অপর একটা বিন্দু। তাহলে এটা আমাদের এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা হলো আমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই অধ্যায়ে কিন্তু একটা অঙ্ক বা একটা ম্যাথ বিভিন্ন ওয়েতে করা যায়, তবে সেখানে আমাদের আসলে যেটা ডিটেক্ট করতে হবে কোন সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করলে আমাদের জন্য অঙ্কটা সহজ হচ্ছে। আর ওই জিনিসগুলো জানার জন্য আমাদের এই অ্যাপ্লাইগুলো, সূত্রের অ্যাপ্লাইগুলো একটু সঠিকভাবে করতে হবে, যে কখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, কখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, অথবা কখন আমরা আদর্শ সমীকরণটা ব্যবহার করব, এই জিনিসগুলো সম্পর্কে একটু কনসাস থাকতে হবে। আচ্ছা, এখন আমরা আরও দু একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা দেখি। আমাদের যে সরলরেখার আদর্শ সমীকরণ ছিল সেটা ছিল কি, ax প্লাস by প্লাস c = 0। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখা
তাহলে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে কি? আমাদের এই যে এতটুকু যা ডাটার কোনো পরিবর্তন হবে না, ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0। শুধুমাত্র তার কনস্ট্যান্ট যে ভ্যালুটা অর্থাৎ ডিস্টেন্সটা পরিবর্তন হবে। দেখো সমস্যাটা কি ছিল, এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, সাপোজ এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, তাহলে এদের মধ্যে কিন্তু জাস্ট ডিস্টেন্সের পরিবর্তন আছে, এদের মধ্যে জাস্ট কি থাকবে? ডিস্টেন্স পরিবর্তন থাকবে। তাহলে এই যে ডিস্টেন্সের পরিবর্তন, সেই ডিস্টেন্সটা হয়তো সেটা আমরা বের করবো যে এখানে যে সি এর মান আর এখানে যে কে এর মান, এই দুইটা মান সেম থাকবে না, একটু পরিবর্তন হতে পারে। তাহলে এটা হলো আমাদের 1 নং সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ। এখান থেকে আমাদের জাস্ট কে এর মানটাই বের করতে হয়। একইভাবে যদি আমরা 1 নং সরলরেখার লম্ব রেখার সমীকরণটা বের করি, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, তাহলে লম্ব রেখার সমীকরণ কি আসবে? আমাদের এই যে এক্স এবং ওয়াই এর সহগদ্বয় স্থান বিনিময় করবে, অর্থাৎ এক্স এর সহগটা চলে যাবে ওয়াই এর কাছে, ওয়াই এর সহগটা চলে যাবে এক্স এর কাছে, এবং এদের মধ্যে যে কোনো একটা সাইন চেঞ্জ হবে। এটা তুমি যে কোনো একটা পরিবর্তন করলেই হবে, সেটা কোনো সমস্যা না। তাহলে আমরা ফর্মেটটা যদি লিখি, তাহলে এই যে ওয়াই এর সহগ ছিল বি, এটা চলে যাবে এক্স এর কাছে, এক্স এর সহগ আছে এ, এটা চলে যাবে ওয়াই এর কাছে। তাহলে আমরা লিখতে পারবো বি এক্স এ ওয়াই। এখানে সাইনটা আছে প্লাস, আমি এই সাইনটা ব্যবহার করলাম, মাইনাস যেহেতু একটা সাইন চেঞ্জ হবে, আর এখানে আমরা ব্যবহার করবো প্লাস কে। এই মানটা আমরা সবসময় প্লাস কেই ব্যবহার করবো, এখানে মানটা আমরা তো বের করবো, সেই হিসাবে এখানে প্লাস বা মাইনাস অন্য কিছু আসতে পারে, তবে ব্যবহার করার সময় আমরা অবশ্যই প্লাস ব্যবহার করবো। এত সমান 0। এখন এখানে আমাদের দুটা কন্ডিশন জেনে রাখা ভালো, যে আমরা জানি যে যদি দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, তাদের ঢালদ্বয় পরস্পর হয় সমান। কি বললাম? দুটি সমান্তরাল দুটি সমান্তরাল রেখার ঢাল m1 ও m2 হলে অবশ্যই m1 সমান m2 হবে, এবং দুটি লম্ব রেখার ঢাল m1 ও m2 হলে অবশ্যই m1 ইন্টু m2 অর্থাৎ ঢালদের গুণফল আসবে -1। এটা একটু আমরা সূত্র থেকে বের করার চেষ্টা করি। দেখো আমাদের যে এই যে সরলরেখা, এই সরলরেখার ঢালটা কি বলছিলাম আমরা? -a/b। তাহলে এক্স এর সহগ আর ওয়াই সহগ, এখানেও আমাদের এক্স এর সহগ আর ওয়াই সহগটা আমরা যদি দেখি কি আসতেছে, -a/b। তাহলে আমাদের এই ঢাল আর এই ঢাল কি হয়ে গেল? একদম সেম। তাহলে এই দুটো রেখা যে পরস্পর সমান্তরালটা কিন্তু আমরা বুঝেই গেলাম। আমাদের এই যে কন্ডিশন m1 সমান m2 হবে। এখন যদি আমরা এই রেখাটা এবং এই রেখাটার মধ্যে ঢাল বের করি, আমাদের -1 হওয়ার কথা, তাহলে দেখি এই রেখার ঢাল তো আমরা অলরেডি বের করে রাখছি -a/b। এই রেখার ঢাল কি হবে? -b -a, যে -b/a, এর মান তো -a, তাহলে এখানে মাইনাস কাটা থাকতেছে b/a। এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি আসে একটু দেখো তো। একটা আছে -a/b আর একটা আছে b/a, b কাটা a কাটা মাইনাস, তাহলে রেখাদের ঢাল যে গুণফল সেটা কত আসলো? -1। তাহলে আশা করি বুঝতে পারছো। সূত্রগুলোকে আরেকবার অবলম্বন দিচ্ছি খুবই সহজে এবং একবারে দেখার জন্য। এক্স অক্ষের সমীকরণ y = 0, y অক্ষের সমীকরণ x = 0, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে x = a, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে y = b। সরলরেখার আদর্শ সমীকরণ ax + by + c = 0। x অক্ষের সাথে থিটা কোণ এবং y অক্ষ হতে c পরিমাণ অংশ ছেদ করলে সেরূপ সরলরেখার সমীকরণ হবে y = mx + c, যেখানে সেটা হলো y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ, mটা হলো ঢাল। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, যদি কোনো একটা সরলরেখা মূলবিন্দু দিয়ে যায় তাহলে সে তো y অক্ষ থেকে অংশ ছেদ করে নাই, সেই জন্য c এর মান 0 বসে দিলে এই সমীকরণ থেকে পাই যাবো y = mx। আবার ঢাল, এই যে আমরা ঢাল শিখে আসলাম, সে ঢালটা কিভাবে বের করতে পারি? যদি আমাদের আদর্শ সমীকরণ হয় ax + by + c = 0, এই রেখার ঢাল হবে -a/b, অর্থাৎ x এর সহগ -x এর সহগ / y এর সহগ। যদি অ্যাঙ্গেল আকারে বাইর করতে পারি তাহলে m = tan θ। যদি বিন্দু দেওয়া থাকে কোটে দেওয়ার অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে এটা হলো এক বিন্দুর জন্য y/x, দুই বিন্দুর জন্য কোটে দেওয়ার অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আর যদি যে কোনো দুটো সরলরেখা যারা x অক্ষ এবং y অক্ষের সাথে যথাক্রমে m1 এবং m2 ঢাল তৈরি করছে এবং এদের নিজেদের মধ্যে যে অ্যাঙ্গেল মান সেটা হলো থিটা,
তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল এমন সেটা বের করার জন্য tan θ সমান প্লাস মাইনাস m1 minus m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। অক্ষ থেকে খণ্ডনকারী যে আমাদের এই যে একটা অক্ষ ছিল x অক্ষ আর y অক্ষ, যদি দুইটা অক্ষকে খণ্ডন করে এরূপ সরলরেখার সমীকরণ যদি আমরা কাজ করি, তাহলে যেটা ছিল আমাদের x অক্ষ, এটা ছিল আমাদের y অক্ষ। x অক্ষকে a পরিমাণ অংশ ছেদ করছে, y অক্ষ থেকে b পরিমাণ অংশ ছেদ করছে, তাহলে এরূপ সরলরেখার সমীকরণ x/a প্লাস y/b = 1। মূলবিন্দু হতে লম্ব দৈর্ঘ্য p, এই যে মূলবিন্দু থেকে যে লম্ব, এই লম্বের দৈর্ঘ্য হলো p, আর x অক্ষের সাথে যে কোন উৎপন্ন হচ্ছে সেটা মানে হলো আলফা। যদি এরকম জিনিস দেওয়া থাকে তার যে সমীকরণ, এই সরলরেখার সমীকরণ হলো x cos alpha প্লাস y sin alpha = p। যে কোনো একটা বিন্দু x1 y1 যদি দেওয়া থাকে তাহলে এই এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ y minus y1 সমান m into x minus x1। যদি যে কোনো দুটা বিন্দু দেওয়া থাকে x1 এবং y1, যে কোনো দুটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে এরূপ সরলরেখার সমীকরণ x minus x1 ডিভাইড বাই x1 minus x2 সমান y minus y1 ডিভাইড বাই y1 minus y2। তোমরা ইচ্ছা করলে এটা আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, এটা কোনো সমস্যা না। তারপরে আমাদের যে আদর্শ সমীকরণ ax প্লাস by প্লাস c = 0, এরূপ যদি কোনো একটা রেখা দেওয়া থাকে সেই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে ax প্লাস by প্লাস k = 0, অর্থাৎ এই পাশে যা ছিল তার কোনো পরিবর্তন হবে না, শুধু c এর জায়গায় k ব্যবহার করব। একইভাবে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ যদি বের করতে বলে x এর সহগ চলে যাবে y এর কাছে, y এর সহগ চলে যাবে x এর কাছে, মাঝখানে একটা সাইন চেঞ্জ হবে আর প্লাস k আসবে। এই যে দেখো bx মাইনাস ay প্লাস k = 0। আচ্ছা, এখন যদি দুইটা রেখা পরস্পর সমান্তরাল থাকে তাহলে সমান্তরাল রেখাদের ঢাল যথাক্রমে m1 এবং m2 হলে ঢালদের পরস্পর সমান হবে m1 সমান m2। আর যদি দুইটা রেখা পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালদের গুণফল হবে m1 into m2 সমান -1। ফার্স্টে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে 48 পেজের উদাহরণ 2 নম্বর। এটা একটু দেখো, এটা তোমরা নিজেরাই পারবা, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। এমনইকে সরলরেখার সমীকরণ বাহির করো যাহা y অক্ষকে -5 একক দূরে ছেদ করে। তাহলে আমরা দেখছিলাম একটা সরলরেখার সমীকরণ ছিল y = mx প্লাস c, যেখানে m ছিল ঢাল আর c ছিল y অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এখানে y অক্ষের খণ্ডিত অংশ অর্থাৎ c এর মান সরাসরি দেওয়া আছে -5 দূরে ছেদ করে এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার বলছিলাম যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে m সমান হলো tan θ, তাহলে জাস্ট c এর মান -5 আর m এর জায়গায় tan 30 ডিগ্রি বসিয়ে দিলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। খুবই সিম্পল একটা অঙ্ক, আশা করি এই অঙ্কটা তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবে। এরপর 50 পেজের 1 নম্বর, এটাও তোমরা পারবে। এটাকে জাস্ট বলছে যে রেখাটি অক্ষ রেখা থেকে যে ছেদ করলে উহাদের ছেদক অংশ দুটি নির্ণয় করো। অর্থাৎ এই যে সরল রেখাটা আছে এটাকে জাস্ট তোমরা x/a প্লাস y/b = 1 ওই ফর্মেটে দাঁড় করায় দেওয়ার জন্য যা করতে হবে তাই করবে। তাহলে কি করতে হবে, এখানে 9 আছে, ওইখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট ছিল না, ছিল 1 ডান পাশে। তাহলে এই 9কে ফার্স্ট এই পাশে নিয়ে যাবে -9, -9 দ্বারা ওই পাশে ভাগ করবে, ভাগ করার পর তোমাদের ফর্মেটটা যা দাঁড়াবে তাই। আশা করি এটা তোমরা করতে পারবে। তাহলে আমি যে অঙ্কটা করে দিচ্ছি সেটা হচ্ছে উদাহরণ 2। একটু খেয়াল করো কি বলা আছে, কোনো সরলরেখা 3-5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে একটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হতে পারে, গেস করলাম জাস্ট। অক্ষদ্বয় হইতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। আবার বলা আছে কি অক্ষদ্বয় হইতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে, অর্থাৎ x অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে y অক্ষ থেকে একই পরিমাণ অংশ ছেদ করে, তবে বিপরীত। অর্থাৎ এই পাশেরটুকু যদি হয় a, এই পাশেরটুকু হবে -a। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা আমরা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে করতে পারবো, অক্ষদ্বয়কে খণ্ডনকারী সরলরেখার সমীকরণ দিয়েও করতে পারবো। তবে এটা আমাদের অক্ষদ্বয়কে খণ্ডনকারী রেখার সমীকরণ দিয়ে করলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা করার চেষ্টা করি। তাহলে দেখো ফার্স্টে কি বলা আছে, আমরা করতেছি এখন উদাহরণ 2 পেজ 50 পেজের উদাহরণ 2। তাহলে অক্ষদ্বয়কে খণ্ডন করে বলছে, এই যে আমরা নিলাম অক্ষ দুটা, তাহলে অক্ষদ্বয়কে খণ্ডন করে দিলে x অক্ষকে ছেদ করবে, y অক্ষকেও ছেদ করবে, কিন্তু বিপরীত মানে। এই মানটা যদি হয় a, এই মানটা হবে -a। আশা করি বুঝতে পারছো। তাহলে এরূপ সরলরেখার সমীকরণ আমরা কি লিখছিলাম, x/a প্লাস y/b, এখানে b এর মান হলো -a, দেখতেছো তোমরা যে y অক্ষকে -a তে ছেদ করতে এসেছে, তাহলে সমান 1।
তাহলে আমরা লিখতে পারবো কি এক্স মাইনাস ওয়াই সমান এ। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখন এই যে সমীকরণ 1 নং সমীকরণ, এই রেখাটা আবার বলা আছে 3, 5 বিন্দু দিয়ে যায়। তাহলে 1 নং রেখাটি 3, 5 বিন্দুগামী। 1 নং রেখাটি যদি 3, 5 বিন্দুগামী হয় তাহলে x এর জায়গায় 3 এবং y এর জায়গায় আমরা 5 বসিয়ে দিলেই এই 3, 5 বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমরা x এর জায়গায় আমাদের বিন্দুগুলো যেটা দেওয়া থাকে সাধারণত x, y ফরম্যাটে দেওয়া থাকে, তাহলে এটা হলো x এর মান, এটা হলো y এর মান। তাহলে x এর জায়গায় 3 আর y এর জায়গায় 5 আমরা যদি বসাই দিই আমরা মানটা পেয়ে যাবো। তাহলে x এর জায়গায় বসাবো আমরা 3 মাইনাস y এর জায়গায় বসাবো আমরা 5, তাহলে আমরা পেয়ে যাবো এর মান। তাহলে a সমান পেয়ে গেলাম কত? -2। এখন এই এর মান 1 নং এ বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 1 হতে পাই, তাহলে আমরা 1 হতে কি পাবো? x মাইনাস ওয়াই সমান -2। যদি এটাকে স্থানান্তর করে পাশে নিয়ে আসি তাহলে x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে উদাহরণ 3। দেখো উদাহরণ 3 কি বলা আছে? এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যাহা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ -4 3 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে এটা আমাদের দুটা সরলরেখাকে খণ্ডন করে এরকম একটা সরলরেখা সমীকরণ। তাহলে এই ধরনের আমাদের দুটো অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আমাদের রেখাটা এরকম একটা সরলরেখা সমীকরণ আসবে। তাহলে এরকম যদি একটা সরলরেখা সমীকরণ আসে তাহলে এখান থেকে তার খণ্ডিত অংশের মান কত? এ, তাহলে এর স্থানাঙ্ক আসবে আমাদের a0। এর খণ্ডিত অংশের মান কত? বি, তাহলে আমাদের এই স্থানাঙ্ক আসবে 0b। এখানে a b আমরা আসলে কীভাবে বুঝলাম? কারণ আমরা জানি, আমরা লিখি উদাহরণ 3। তাহলে অক্ষদ্বয়কে খণ্ডন করে এরূপ সরলরেখা সমীকরণ আমাদের জানা আছে। অক্ষদ্বয়কে খণ্ডন করে এরূপ সরলরেখার সমীকরণ। তাহলে এরূপ সরলরেখার সমীকরণ কি? x/a প্লাস y/b ইকুয়াল 1। তাহলে এই যে x অক্ষ থেকে সে যে পরিমাণ অংশ ছেদ করছে সেটা হলো a, সেই জন্য আমরা নিলাম a। y অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করছে সেটা হলো b, নিলাম হলো b। আর y অক্ষ বরাবর কোনো সরণ নয় সেই জন্য 0, এর x অক্ষ বরাবর কোনো সরণ নয় সেই জন্য 0। আচ্ছা, আমরা এই মানটা এইভাবে কেন নিলাম? এটা আমরা এরকম কেন সরলরেখা নিলাম না? কারণ দেখো এখানে বলা আছে যে খণ্ডিত অংশ -4 3 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত। তাহলে -4, তাহলে 1 2 3 4, সাপোজ এটা হলো আমাদের -4 সাপোজ। তাহলে আবার 3 1 2 3, তাহলে এই যে এখানে আমরা একটা বিন্দু পাবো যে বিন্দুর মান দেওয়া আছে -4 3। তাহলে আমাদের বিন্দুটা যেহেতু এই ঘরে অবস্থিত সেই জন্য আমরা রেখাটা এই বরাবর আঁকছি। তোমরা স্থানাঙ্ক যেহেতু একটু পারো সেখানে হয়তো বুঝবা যে এখানে আমাদের সরলরেখার অবস্থা, এখানে কোনো বিন্দুর অবস্থান হলো প্লাস প্লাস, এখানে এক্স এর জন্য আসতেছে মাইনাস, তাহলে মাইনাস প্লাস, এখানে এক্স ওয়াই দুটোর জন্য মাইনাস, তাহলে মাইনাস মাইনাস, আর এখানে আমাদের এক্স এর জন্য প্লাস কিন্তু ওয়াই এর জন্য মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস। তাহলে এটা যেহেতু মাইনাস প্লাস আছে সেই জন্য আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। আচ্ছা, এখন বলা আছে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আমরা 5 কি এখানে বসাবো নাকি এখানে বসাবো? এটা তোমরা আশা করি কনফিউজড হবে না। একটা কথা মনে রাখবা, যদি অক্ষদ্বয় খণ্ডন করে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি দুইটাই থাকে তাহলে আমাদের m1:m2 অনুপাতে বিভক্ত করে। সাধারণত আমরা সূত্র শিখেছি কি m1:m2। তাহলে m1টা হবে সবসময় এক্স অক্ষের কাছাকাছি, m2টা হবে সবসময় ওয়াই অক্ষের কাছাকাছি। তাহলে m1টা হবে এখানে আমাদের 5 আর m2টা হবে এখানে আমাদের 3। আশা করি বুঝতে পারছো। যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ দ্বারাই খণ্ডিত অংশের পরিমাণ বলা থাকে সেই ক্ষেত্রে এক্স অক্ষের কাছাকাছি হবে m1। তাহলে এখানে m1 এবং m2 দেওয়া আছে, এই বিন্দুটাও দেওয়া আছে, x1 y1 তো এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা আশা করি এখান থেকে খুব সহজে a এবং b এর মান পেয়ে যাব। তাহলে আমরা চিত্র থেকে সরাসরি লিখে ফেলি। চিত্র অনুযায়ী চিত্র হতে এটা একটা নাম দিলাম, সাপোজ ab, এটা নাম দিলাম c। চিত্র হতে ab কে c বিন্দু, ab কে c বিন্দু 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত করায়। তাহলে অন্তর্বিভক্ত করে আমরা কি লিখতে পারি? আমরা জানি x1 y1, তাহলে x1 y1 মানে এখানে কত? আমরা কিন্তু সেই বিন্দুটা বের করি, কিন্তু এখানে বিন্দুটা দেওয়া আছে। তাহলে আমাদের বিন্দুটা হলো x1 y1 মানে হলো -4
3 সমান আমাদের সূত্রটা কি ছিল m1 x2 তাহলে m1 x2 তার মানে m1 into 0 plus m2 x1 3 into minus 4 divided by m1 plus m2 5 plus 3 তারপর কি ছিল m1 y2 5 into b তারপর কি ছিল সরি এখানে আমাদের a হওয়ার কথা ছিল এখানে আমি একটু ভুল লিখে ফেলছি আচ্ছা তাহলে এখন কি হওয়ার কথা ছিল m1 y2 তারপর হলো m2 y1 তার মানে 3 into 0 ডিভাইড বাই 5 plus 3 তাহলে আমরা লিখতে পারবো যদি একটু আলাদাভাবে লিখি অতএব -4 সমান 5 into 0 তো আমাদের 0 হয়ে যাবে আর এখানে আসবে আমাদের 3a by 8 এবং 3 সমান এটা আমাদের 0 হয়ে যাবে এখানে আসবে 5b by 8 তাহলে আমরা a এবং b এর মান পেয়ে গেলাম খুব সহজে 8 কে 8 দ্বারা 16 3 24 7 32 তাহলে -32 by 3 আর b এর মান আমরা পেয়ে গেলাম 3 8 24 24 by 5 a এবং b এর মান আমরা খুব সহজে পেয়ে গেছি এখন a এবং b এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে 1 নং হতে পাই তাহলে 1 নং হতে পাই কি পাই x by -32 by 3 plus y by 24 by 5 equal to 0 যদি এটাকে আমরা উল্টাই দিই তাহলে আসবে 3x by -32 plus 5y by 24 সমান কত 0 এখন এখান থেকে আমরা লসাগু নিতে পারি যদি আমরা লসাগু নিই তাহলে লসাগু আসবে কত 96 আর এখন যদি আমরা এটাকে হর দিয়ে এবং লব দিয়ে ভাগ করি তাহলে 3 তাহলে এখানে ভাগ করলে -3 3 9 তাহলে -9x হলো 96 4 4 5 20 প্লাস 20y সমান 1 সরি এখানে আমি 0 ব্যবহার করতে দিলাম এখানে তো আমাদের 1 তাহলে আমরা ফরম্যাটটা পাই গেলাম -9x প্লাস 20y সমান 96 এখন তোমরা স্থানান্তর করে ডানে বামে নিয়ে লিখলে অঙ্কটা হয়ে যাবে অথবা এখানে রেখে দিলেও কোনো সমস্যা নাই আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 2 একটু প্রশ্নটা পড়ে দেখে আগে কি বলছে যদি a b a প্রাইম b প্রাইম এবং a মাইনাস a প্রাইম b মাইনাস b প্রাইম বিন্দুদ্বয় সমরেখা হয় তবে দেখো যে তাদের সংযোজক রেখাটি মূল বিন্দু দিয়ে যায় এবং a b প্রাইম সমান a প্রাইম b প্রাইম হয় তাহলে কি বলছে যে এই বিন্দু তিনটা হলো সমরেখা অর্থাৎ সমরেখা মানে কি একটা রেখার উপর অবস্থিত এবং দেখাইতে বলছে যে রেখাটা মূল বিন্দু দিয়ে যায় আর হলো এ বি প্রাইম সমান এ প্রাইম বি এই দুটো হবে আর কি তাহলে এই বিন্দুগুলো যদি সমরেখা হয় তাহলে আসলে কি হবে দেখি আমাদের তিনটা বিন্দু তো আছে এখানে আগে লিখি বিন্দু তিনটা কি কি উদাহরণ 2 তাহলে এখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে সেগুলো হলো এ বি a prime b prime a minus a prime b minus b prime এখন দেখো এই হলো আমাদের একটা সরল রেখা এই সরল রেখার উপরে এটা আমাদের একটা বিন্দু এটা আমাদের একটা বিন্দু এটা আমাদের একটা বিন্দু সাপোজ এটা আমি বোঝার সুবিধার জন্য নাম দিলাম এটা a b c আচ্ছা তাহলে দেখো এই যে আমাদের a b রেখার ঢাল কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর আবার ac রেখার ঢাল কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর এই রেখার ঢাল কি সেম যেহেতু তারা একই সরলরেখার উপর অবস্থান করতেছে তাহলে আমরা এই রেখার ঢাল এবং এসি রেখার ঢাল বের করে আমরা বলতে পারবো কি এই দুটো পরস্পর সমান তাহলে আমি বলতে পারবো যে যদি বিন্দুত্রয় সমরেখা হয় তাহলে বিন্দুত্রয় সমরেখা হলে এবি রেখার ঢাল কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর তাহলে কোটি দূরান্তর মানে আমি কি লিখতে পারি b minus b prime দেখো একটু খেয়াল করে যদি দেখি কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর এই হলো আমাদের ab আর এই হলো আমাদের a prime b prime তাহলে এইটার কোটি কত b minus b prime এর ভুজ কত a minus a prime তাহলে এটা হলো আমাদের ab রেখার ঢাল সমান ac রেখার ঢাল কত কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর তাহলে b minus b plus b prime এই যেটা
তারপরে কি এ মাইনাস এ প্লাস এ প্রাইম। এটুকু যদি বুঝে থাকো তাহলে অঙ্ক মোটামুটি একটু ইজি হয়ে গেছে। আমাদের এটা এ বিন্দু ধরছে, এটা বি বিন্দু ধরছে, এটা সি বিন্দু ধরছে, তাহলে এ বি রেখার ঢাল আর এসি রেখার ঢাল পরস্পর সমান হবে, কারণ তারা একই রেখার উপর অবস্থিত। এখন জাস্ট একটু ক্যালকুলেশন করো, বি বি বাদ এ এ বাদ, যদি তোমরা আর গুণন করো তাহলে পাই যাবে কি এ প্রাইম বি মাইনাস এ প্রাইম বি প্রাইম। যদি এটাকে গুণ করো তাহলে এ বি প্রাইম প্লাস মাইনাস মাইনাস এ প্রাইম বি প্রাইম। তাহলে এখন যদি এটাকে একটু স্থানান্তর করে দাও, এ প্রাইম বি সমান এ বি প্রাইম মাইনাস এ প্রাইম বি প্রাইম প্লাস এ প্রাইম বি প্রাইম, এটা বাদ, তাহলে কিন্তু আমাদের একটা কন্ডিশন হয়ে গেছে অলরেডি, এ প্রাইম বি সমান এ প্রাইম। আমরা একটা অংশ করে ফেলেছি, এ প্রাইম সমান এ বি প্রাইম। এখন আমরা দ্বিতীয় অংশটা করবো, সেটাতে বলা আছে যে দেখাইতে হবে বিন্দুগুলা রেখাটি একটা মূল বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা ধরি যে এ বি এবং এ প্রাইম বি প্রাইম বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ হলো সংযোগ রেখার সমীকরণ। তখন সূত্রটা কি ছিল, y মাইনাস y1 বা x মাইনাস x1। তাহলে x হলো আমাদের x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2, যেটা হলো x1 y1, এটা হলো x2 y2 সমান y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। এখানে এটাকে জাস্ট আমাদের একটু মডিফিকেশন বা সিম্পলিফিকেশন যদি করি আমরা পাই যাবো কি x মাইনাস a b মাইনাস b প্রাইম y মাইনাস b a মাইনাস a প্রাইম। তাহলে এখন আমরা পাবো x দিয়ে যদি গুণ করি তাহলে x ইন্টু b মাইনাস b প্রাইম, আর a দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এটাকে গুণ করলাম না, কিন্তু এই দিয়ে সরাসরি গুণ করে দিচ্ছি। তাহলে যদি গুণ করি মাইনাস এ বি মাইনাস মাইনাস প্লাস এ বি প্রাইম, এখানেও সিমিলারভাবে y ইন্টু এ মাইনাস এ প্রাইম, আর যদি বি দ্বারা গুণ করি তাহলে মাইনাস এ বি মাইনাস মাইনাস প্লাস এ প্রাইম বি। তাহলে এগুলোকে আমি যদি, যেহেতু আমরা y ইকুয়াল টু mx ফরম্যাট বানাবো, তাহলে yটাকে রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে y সমান বি মাইনাস বি প্রাইম, এটাকে এই যে এ বি প্রাইম এটাকে লিখতে পারি আমরা এ প্রাইম বি, কারণ আমরা প্রমাণ করে আসছি এ প্রাইম বি সমান এ বি প্রাইম, আর এটা মাইনাস এ বি আছে, এ বি থাকলো ডিভাইড বাই এটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখানে থাকতেছে কি আমাদের এ মাইনাস এ প্রাইম, আর এখানে আগে থেকে ছিল এ প্রাইম বি মাইনাস এ বি, আর এক্স তো ছিল এটা আমাদের বাদ। তাহলে আমরা কিন্তু পাই গেছি y সমান এই হলো m, এই হলো x, অর্থাৎ y ইকুয়াল টু mx, যেটা এখানে এটা হলো আমাদের পুরোটা m। মানে আমরা একটা ফর্মুলা দাঁড় করতে পারছি যেটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এখানে লিখে দিলে হবে যাহা মূলবিন্দুগামী, যাহা মূলবিন্দুগামী। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 3। একটু দেখো কি বলছে, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যাহা x অক্ষের সহিত 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 135 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে x অক্ষের সাথে, তাহলে m ইকুয়াল টু tan থিটা এবং -2 3 বিন্দু দেওয়া যায়। তাহলে আমরা এক বিন্দুগামী সরলরেখার সমান বের করব, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। সেখানে y1 আর x1 এর মান দেওয়া আছে, জাস্ট mটা জানা নাই, m এর জন্য tan থিটা বসাই দেবো 130 ডিগ্রি 135 ডিগ্রি, তাহলে অঙ্কটা হয়ে যাবে, খুব ইজিলি হয়ে যাবে। এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 4। একটা সরলরেখা অক্ষদ্বয়ের সহিত 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সৃষ্টি করে এবং মূলবিন্দু হইতে উহার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সহিত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো মূলবিন্দু হইতে উহার উপর অঙ্কিত লম্ব, তার মানে আমাদের ওই যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, সেটা দেওয়া আছে, অ্যাঙ্গেলের মান দেওয়া আছে, আর আমরা তার লম্ব দৈর্ঘ্য জানি p। ক্ষেত্রফলটা নিয়ে আমরা একটু পরে কাজ করব। তাহলে এখন আমরা কাজ করব উদাহরণ 4 নিয়ে। তাহলে আমরা এখন কাজ করব উদাহরণ 4। তাহলে ধরি সরলরেখার সমীকরণ
এক্স cos alpha plus y sin alpha equal to p, এটা মনে মনে ধরতে পারি। এখানে আলফার মান বলা আছে আমাদের 3 ডিগ্রি, তাহলে আমরা বসে দিলাম এক্স cos 3 ডিগ্রি প্লাস y sin 3 ডিগ্রি সমান p। তাহলে এক্স sin 3 এর মান কত, হাফ, cos 3 এর মান কত, √3/2। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স √3/2 প্লাস ওয়াই হাফ সমান পি। তাহলে আমরা খণ্ডদ্বয়ের অক্ষ থেকে খণ্ডন করে এরূপ সরলরেখার সমীকরণ যদি বানাতে চাই তাহলে পি দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমরা আসলে এটাকে যদি পি দ্বারা ভাগ করি তাহলে আমরা আসলে এরকম একটা সমীকরণ পাবো, এক্স √3/2p, জাস্ট আমি পি দ্বারা দুই পাশে ভাগ করে দিচ্ছি, প্লাস y/2p সমান 1। তাহলে এখন আমাদের কিন্তু x/a প্লাস y/b = 1 এই ফরম্যাটের কাছাকাছি চলে আসছে। যদি এই √3টাকে আমরা সরাই দিতে পারি, তাহলে এই √3টাকে আমাকে যদি সরাইতে হয় তাহলে আমরা এখন কি করতে পারবো, আমরা জাস্ট এরকমভাবে ভাগ করে দিই যে x/2p/√3 প্লাস y/2p সমান 1। তাহলে এরকমভাবে আমাদের খণ্ডিত অংশ পেয়ে গেলাম। তাহলে x অক্ষের খণ্ডিত অংশ হলো এটা, y অক্ষের খণ্ডিত অংশ হলো এটা। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই ছিল আমাদের অক্ষদ্বয়, এই হলো আমাদের খণ্ডিত অংশ, এটা ছিল সে লম্ব দৈর্ঘ্য পি। যাই হোক, আমরা পিটি যাই হোক, আমরা এখন খণ্ডিত অংশ পেয়ে গেছি, অর্থাৎ এই যে এই অংশটুকু পেয়ে গেছি। এই অংশটুকুর মান কত, 2p/√3। আমরা এই অংশটুকু পেয়ে গেছি, এই অংশটুকুর মান কত, 2p। তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা তার ভূমি, এটা তার লম্ব, তাহলে আমরা তার ক্ষেত্রফলের কন্ডিশন কি জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে প্রশ্ন মতে হাফ ইন্টু ভূমির মান কত, 2p/√3, উচ্চতা কত, 2p, সমান ক্ষেত্রফল কত বলা আছে, 50√3। এখন যদি এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি চলে আসে দেখি, এই যে 2 আর 2 আমরা কাটতে পারি, তাহলে আমাদের থাকতেছে 2p²/√3, 2p²/√3, আর ডান পাশে আছে আমাদের 50/√3। এখন এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করে আমাদের √3 পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই 2 দিয়ে এটা কাটলে এটা হয়ে যাবে 25। তাহলে আমরা আলটিমেটলি পি এর মান পাই যাবো, √, যদি 25 করি তাহলে চলে আসবে 5 ± 5। তাহলে আমরা পি এর মান কত পেয়ে গেলাম, 5। তাহলে আমাদের প্লাস মাইনাস তো আমরা নিতে পারবো না, আমরা নেব জাস্ট 5, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, এটা তো লম্ব দূরত্ব, তাই না? তাহলে লম্ব দূরত্ব তো আমাদের ঋণাত্মক হবে না, তার অবশ্যই মিনিমাম একটা দূরত্ব আছে। তাহলে এখন এই যে পি এর মান, এই পি এর মান যদি আমরা ক্যালকুলেশন সমীকরণে বসাই দিই তাহলে আমাদের সমীকরণ ইজিলি চলে আসবে এই যে এটাতে। এটাকে আমরা 1 নং দিয়ে রাখলাম, তাহলে 1 হতে পাই, 1 হতে পাই √3x/2 প্লাস y/2 সমান 5। যদি একটু লসাগু করে পার করে দিই তাহলে আমরা পাবো √3x প্লাস y সমান 10। এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। করব উদাহরণ 6। এমন সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা 3, 2 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। জানো OA মাইনাস OB সমান 2 হয় যখন ও মূল বিন্দু। তার মানে কি বলা হচ্ছে, x এবং y অক্ষকে যথাক্রমে a এবং b বিন্দুতে সে ছেদ করছে। তাহলে আমরা আগে x এবং y অক্ষ টাকার চেষ্টা করি। তাহলে এরকম একটা সরলরেখা যেটা x অক্ষকে a বিন্দুতে, y অক্ষকে b বিন্দুতে, আর এটা হলো আমাদের মূল বিন্দু। তাহলে OA OB। এখন আমাদের এরূপ সরলরেখার সমীকরণ, তাহলে অক্ষ থেকে খণ্ডন করে এরূপ সরলরেখার সমীকরণ ধরি। সরলরেখার সমীকরণ, তাহলে আমাদের সমীকরণটা কি আসবে, x/a প্লাস y/b = 1। আমরা তো এই খণ্ডিত অংশটাকে ধরি a, এটাকে ধরি b, সেই সাপেক্ষে আমরা পেলাম x/a প্লাস y/b = 1। তাহলে এটাকে আমরা একটা নং সমীকরণ হিসেবে দিয়ে রাখলাম। এখন এখানে বলা আছে যে OA মাইনাস OB সমান 2, given OA মাইনাস OB সমান 2।
তাহলে আমি যদি জাস্ট মান বসাই ও এর জায়গায় বসাতে পারবো a মাইনাস ও এর জায়গায় বসাতে পারবো b সমান 2, তাহলে a সমান আমরা পাবো b প্লাস 2। তাহলে 1 নং হতে কি পাই, 1 নং হতে পাই, তাহলে 1 নং আমরা যে মানটা বসাই দিই আমাদের চলে আসবে x/a প্লাস এর মান তোমরা বসাবো, তাহলে b প্লাস 2 y/b সমান 1। তাহলে এইটা আমরা খুব ইজিলি পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা ডাটা দেওয়া আছে, সেটা হলো এই রেখাটা 3 2 বিন্দু দেওয়া যায়, তো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম 2, তাহলে লিখে 2 নং সমীকরণটি 3 2 বিন্দুগামী। তাহলে 2 নং রেখাটি 3 2 বিন্দুগামী, জাস্ট বসাই দেবো x এর জায়গায় 3, তাহলে 3 ডিভাইড বাই b প্লাস 2 প্লাস y এর মান হলো 2/b সমান 1। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করলেই আমরা b এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কি আসে। যদি এটাকে আমরা লসাগু করি তাহলে b ইন্টু b প্লাস 2, আর এখানে আসবে 3b প্লাস 2 ইন্টু b প্লাস 2 সমান 1। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3b প্লাস 2b প্লাস 4 সমান b স্কোয়ার প্লাস 2b। তাহলে উভয় পাশ থেকে আমাদের 2b বাদ যাবে, তাহলে আমাদের যেটা থাকবে সেটা হলো b স্কোয়ার মাইনাস 3b প্লাস 4 ইকুয়াল টু 0। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে b এর মান পেয়ে যাবা, b এর মান আসবে b সমান -1 or 4। এখন তুমি চাইলে b এর মান এখানে বসায়া এর মানটা বের করে নিতে পারো, অথবা আমরা বের না করে সরাসরি কিন্তু 2 নং থেকে আমরা সমীকরণটা বের করে ফেলতে পারি, কারণ আমাদের তো এখানে b এর মান বসাইলে আমরা সমীকরণটা চলে আসতেছে। তাহলে আমরা যেভাবে করি কোনো সমস্যা নাই। তাহলে আমরা মানটা বসাই দিচ্ছি, তাহলে 2 হতে পাই 2 হতে কি পাই x/b প্লাস 2, তাহলে b এর মান -1 প্লাস 2 প্লাস y/b, b এর মান কত -1 সমান 1। এখানে লিখে দেবো যখন b সমান -1, এখানে b এর মান আমরা -1 ব্যবহার করছি, তাহলে এখানে আমরা পাচ্ছি x/1 প্লাস y/-1 সমান 1, অর্থাৎ x মাইনাস y সমান 1। তাহলে এটা হলো আমাদের একটা সমীকরণ। এগেইন আবার যদি আমরা এখন x এর মান b এর মান জাস্ট 4 বসাই, তাহলে x/4 প্লাস 2 প্লাস y/4 সমান 1। তাহলে আমাদের থাকতেছে কত x/6 প্লাস y/4 ইকুয়াল টু 1। যদি আমরা লসাগু করি তাহলে আসবে 12, এখানে আসবে 2x প্লাস 3y ইকুয়াল টু 1। তাহলে আমরা আসলে আলটিমেটলি আমাদের যেই সমীকরণ সেটা পাই যাব 2x প্লাস 3y সমান 12। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের একটা অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যে অঙ্কটা করবো সেটা ইন্টারেস্টিং অঙ্ক, একটু খেয়াল করে দেখো। উদাহরণ 8, এরকম অঙ্ক কিন্তু অনুশীলনীতে আছে, সেগুলো তোমাদের করতে হবে, সুতরাং একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। প্রমাণ করো যে x ইকুয়াল টু a, y ইকুয়াল টু b এবং x/a প্লাস y/b ইকুয়াল টু 1 রেখাত্রয় সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ab বর্গ একক হইবে। তাহলে আমাদের আগে সমীকরণগুলো থেকে একটা ত্রিভুজ বানাইতে হবে। তাহলে উদাহরণ 8 করতেছি আমরা। উদাহরণ 8, তাহলে আমরা আগে x অক্ষ আর y অক্ষটা এখানেই আমাদের সুবিধার জন্য কি বলছে দেখো, বলছে x ইকুয়াল টু a, তাহলে x ইকুয়াল টু a মানে কি এরকম একটা সমীকরণ x ইকুয়াল টু a। আমরা বলছিলাম যে y অক্ষের সমান্তরাল হলে x ইকুয়াল টু a, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। তারপরে বলছে y ইকুয়াল টু b, সিমিলার ভাবে এই যে এটা হলো আমাদের y ইকুয়াল টু b, x ইকুয়াল টু a পেলাম, y ইকুয়াল টু b পেলাম। তারপরে কি বলা আছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1, তাহলে আরেকটা হলো x/a প্লাস y/b ইকুয়াল টু 1। তাহলে এই জন্য আমরা ধরে নিলাম এই যে এরূপ একটা সরলরেখা সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এটা আমাদের একটু বেশি জেদ করে চলে গেছে। সাপোজ মনে করছি এটা একটাই বিন্দু, তাহলে এই যে একটা বিন্দু পাবো, এই যে একটা বিন্দু পাবো, আর এই যে একটা বিন্দু পেলাম, তাহলে এই তিনটা বিন্দুর সমন্বয়ে কিন্তু আমরা একটা ত্রিভুজ পেয়ে গেছি। সরি, এখানে আমরা এই বিন্দুটা ব্যবহার করতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে এই বিন্দুটা।
আমাদের যে বিন্দুগুলো ছেদ করবে সেই বিন্দুগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, একটা বিন্দু, অর্থাৎ আমাদের যে রেখাগুলো, সেই রেখাগুলো কোন কোন বিন্দুতে ছেদ করছে সেটি আমাদের দেখতে হবে। তাহলে এটা হলো x = a রেখা, এটা হলো y = b রেখা, আর এটা হলো আমাদের x = a প্লাস y/b = 1 সেই রেখা। তাহলে এখন এখান থেকে আমাকে আসলে যেটা আগে করতে হবে, এই বিন্দু এবং এই বিন্দুগুলোর স্থানাঙ্কটা আগে বের করে নিতে হবে। তাহলে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা আসলে কীভাবে বের করতে পারি? দেখো, আমাদের এই যে এই বিন্দু, এখান থেকে দূরত্বটা x = a আমরা এদিকে জানি, কারণ এখানে x = a। এখান থেকে দূরত্বটা y = b, তাহলে বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। তাহলে এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হয়ে যাবে আমাদের a, b। আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে যদি আমরা এই বিন্দুটার কথা চিন্তা করি, দেখো এখানে আমাদের y = b বলাই আছে, আর x এর মান তো ডানে বামে কোথাও নাই, তাহলে এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এটাকে আমরা বলতে পারি 0b। সিমিলারভাবে এই বিন্দুর জন্য আমরা মানটা পাবো কত? a0। তাহলে এই বিন্দুর জন্য আমাদের মানটা আসবে a0। এই যে x এর মান তো এটা আছে, x এর মান যদি a আমরা এখানে বসাই তাহলে কিন্তু আমরা মানটা পাই যাবো। এই ডাটাগুলো বা এই মানগুলো আসলে তোমরা কীভাবে বের করবা? তোমরা দেখবা, একটু খেয়াল করো, আমি একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি। এই যে x = a এবং y = b, এই দুটো রেখা কোন জায়গায় কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে। তাহলে এই দুটো রেখাকে সমাধান করলে তোমরা এই বিন্দুর স্থানাঙ্ক পাই যাবা। সরাসরি দেওয়া আছে x = a, y = b। এই বিন্দুর ক্ষেত্রে এটা কোন কোন রেখা ছেদ করছে? এই রেখাটা আর এই রেখাটা। তাহলে এই রেখা হলো y = b আর এই রেখা হলো x/a প্লাস y/b = 1। তাহলে এই যে y/b যদি এখানে বসাও, তাহলে b কাটা চলে যাবে 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে x = 1 পাবো আমরা 0। তাহলে আমরা পাই যাবো কিন্তু 0b। সিমিলারভাবে এই বিন্দুটা ছেদ করছে কাকে কাকে? এই যে x = a আর এটা। তাহলে x = a যদি এখানে বসাই, a কাটা 1 থেকে 1 বাদ দিলে 0, আর b গুণ করে দিলে 0, দিলে y এর মান পাই যাবো 0। তাহলে এইভাবে আসলে বিন্দুগুলো তোমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা স্থানাঙ্কগুলো পাই গেছি, বিন্দুগুলো পাই গেছি। এখন যদি আমি একটু নামকরণ করি, সাপোজ এটার নাম দিলাম আমরা a, b, c, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ। বিন্দু তিনটা আমাদের বসাই দিতে হয়। তাহলে বিন্দু তিনটার কত কত আছে? a, b, আরেকটা তো নাই, তারপরে কি আছে আমাদের 0b, আরেকটা আছে আমাদের a0, আর একটা বিন্দু আমাদের যেহেতু আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে করতেছি, তাহলে 3x3 ম্যাট্রিক্স বানানোর জন্য একটা দিলাম আমরা 1 1 1। তাহলে এখন একে ক্যালকুলেশন করলে আমরা তার ক্ষেত্রফলটা পাই যাব। এখানে আছে আমাদের হাফ। আমরা যখন এটা নেব তখন এবার আবার সারি কলম বাদ, তাহলে a ইন্টু b মাইনাস 0 মাইনাস b ইন্টু এবার আবার সারি কলম বাদ 0 মাইনাস a। যখন এটা নেব 1, এবার আবার সারি কলম বাদ 0 মাইনাস ab, 0 মাইনাস ab। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি, নামাই হাফ ab মাইনাস মাইনাসে প্লাস ab মাইনাস ab। তাহলে আমাদের ab আর ab বাদ, তাহলে আমরা পাই গেলাম জাস্ট হাফ ab বর্গ একক। তাহলে খুব সিম্পল এবং ইজিলি ভাবে অঙ্কটা তোমরা করতে পারবে আশা করি। তাহলে এইরকম আমরা যে উদাহরণগুলো করছি, এই উদাহরণের মতো অনুসরণিত অসংখ্য অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবে এবং খুব দ্রুত এগুলো তোমরা করে ফেলবে। আর অনুসরণের বিশেষ করে 3A এর যে ব্যতিক্রম যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও খুব দ্রুতই আপলোড দেবো। তো আপাতত তোমরা যেটা করবে সেটা হলো উদাহরণগুলো খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করো, আর উদাহরণের সাথে রিলেটেড যেগুলো আছে প্রশ্ন বললে বুঝতে পারবো যে কোনগুলো তুমি পারতেছো, যেগুলো পারতেছো না সেগুলো আপাতত রেখে দাও। আশা করি নেক্সট ভিডিওটা দেখলে বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে।